আশা করি ভালো আছো সকলে। পরীক্ষার পর পূজার ছুটির দীর্ঘ বিরতি, আবার নতুন করে পঠন পাঠন শুরু। বিজয়ার শুভকামনা জানাই। রইল প্রত্যেকের কাছে আমার আন্তরিক আশীর্বাদ এবং শুভকামনা। শুরু করব আমাদের টার্ম টুর পঠন পাঠন। টার্ম টুর সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে যে গদ্যাংশ, সেই গদ্যাংশটি হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা চিঠি। স্বামী বিবেকানন্দ বেশ কয়েকটি প্রবন্ধ রচনা করেছেন। এটা গদ্যাংশের মধ্যে অন্তর্গত হলেও একে আমরা কোনোভাবেই গল্প বলবো না, এটা হচ্ছে আমাদের একটা প্রবন্ধ অংশ। সেই প্রবন্ধ পাঠ করবার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেব। যে বইটা তোমাদের কাছে আছে, এই বইটার একদম 92 পেজে দেখো স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটা ছোট্ট লেখক পরিচিতি দেখানো হয়েছে। এই লেখক পরিচিতির পাঠ্যাংশটির মধ্যে আমরা দেখে নেব স্বামীজি সম্পর্কে আমরা কম বেশি জানি, সেই জানার ভিতর থেকেও আরো কিছু অজানা বিষয় থেকে থাকে, যেটা সাহিত্যিক স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902, অর্থাৎ 1863 সালে ওনার জন্ম এবং 1902 সালে ওনার মৃত্যু, তিরোধান। বিবেকানন্দের বাল্য নাম নরেন্দ্রনাথ দত্ত, ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। জন্ম কলকাতার সিমুলিয়ায়, কলকাতায় একটা জায়গা সিমুলিয়া বলে, সেখানে হচ্ছে ওনার জন্ম। পিতা বিশ্বনাথ দত্ত এবং ওনার বাবার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত। লেখাপড়া করেছেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন, প্রেসিডেন্সি কলেজ ও জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে। তৎকালীন যুগে আজও যেগুলো শিক্ষার প্রথম সারির এক একটা নাম, প্রেসিডেন্সি কলেজ থেকে শুরু করে, তৎকালীন যুগে স্বামী বিবেকানন্দ সেই জায়গায় পঠন পাঠন করেছেন। অর্থাৎ মেধা ভিত্তিক একটা নির্ণীত স্থান পেতে হয় প্রেসিডেন্সি কলেজে। ঠিক সেই রকম যে মেধা নিয়ে কোনো রকম দ্বিচারিতা বা মেধা নিয়ে কোনো দ্বিমত স্বামীজির সম্পর্কে কেউ করতে পারবেন না। কিছুকাল মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতাও করেন, পেশা হিসাবে শিক্ষকতাকে গ্রহণ করেছেন এবং কিছুদিন তিনি সেই মেট্রোপলিটন স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করেন। শ্রী রামকৃষ্ণের কাছে মানব সেবার দীক্ষা নিয়ে 1886 খ্রিস্টাব্দে বরানগরে মঠ স্থাপন করে বিবেকানন্দ নাম গ্রহণ করেন। আজকে যে শ্রী রামকৃষ্ণ মঠ আমরা দেখতে পাচ্ছি, এবং যেভাবে জীবনের একটা অধ্যায় পরিবর্তিত হয়ে যাচ্ছে। জীবনের অধ্যায় পরিবর্তিত বলতে তার শিক্ষা দীক্ষা সবকিছুর ভিতর থেকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসার পর মানবিকতার জ্ঞানে প্রকটিত হয়ে যেন নতুনভাবে আমরা স্বামীজিকে অবলোকন করলাম। ধর্মাবতার হিসাবে যেন তাকে আমরা গ্রহণ করতে পারছি। পরিব্রাজক হিসাবে সারা ভারত পরিভ্রমণ করেন। তাহলে 1886 খ্রিস্টাব্দে বরানগরে যেমন মঠ স্থাপন করেছেন, তেমনি পরিব্রাজক অর্থাৎ বিভিন্ন জায়গায় ভ্রমণ যারা করে থাকেন তাদেরকে বলা হয় পরিব্রাজক। বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, সেই পরিব্রাজক রূপে সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন উনি। এই ভ্রমণের মধ্যে কি এমন গুরুত্ব আছে? ভ্রমণের মধ্যে গুরুত্ব হচ্ছে এটা যে একটা মানুষ যত বেশি ভ্রমণ করে তত বেশি সেই অঞ্চলের মানুষের সংস্কৃতি, শিক্ষা, ভাষা, অর্থনীতি সামগ্রিক একটা ধারণা জন্মে ওঠে, সম্যক একটা ধারণা লাভ করতে পারি। ফলে ভ্রমণ একটা অধ্যায়, ভ্রমণ একটা জীবনের অভিজ্ঞতা। স্বামীজি আমরা লক্ষ্য করতে পারছি পরিব্রাজক হিসাবে বিভিন্ন ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ভ্রমণ করে উনি কিন্তু জীবন সম্পর্কে, মানবতা সম্পর্কে যেন একটা ভীষণ গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন, যেখান থেকে মানুষকে খুব কাছ থেকে অবলোকন করবার সুযোগ উনি পরিব্রাজক হিসাবে গ্রহণ করেছেন। 1893 খ্রিস্টাব্দে 1893
1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য আমেরিকা যান। এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মাইলস্টোন। কেন ঐতিহাসিক মাইলস্টোন? আমরা ভারতীয়রা যখন জানতাম, যে ইতিহাস বলে যা জানি, যে ভারতীয়দের সম্পর্কে সম্যক ধারণাটা খুব একটা ভালো ছিল না পাশ্চাত্যে। কেন ভালো ছিল না? না, ভালো ছিল না এই কারণে, আমরা যদি ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব যে ভারতবর্ষের ইতিহাসের জনক বলে একটা লোকের নাম আমরা জানি, যার নামকরণ করা হয় হেরোডোটাস। তার বাড়ি কোথায়? না সুদূর গ্রিক দেশে। উনি গ্রিক দেশে বসে বসে ভারতবর্ষের ইতিহাস লিখছেন। লোকটা সাহস নয়, দুঃসাহস দেখো। কোনোদিন ভারতবর্ষের মাটিতে পদার্পণ করেননি, অথচ ভারতের ইতিহাস লিখছেন তিনি। এটা একটা কেমন করে বিষয়, কি করে সম্ভব? তখন না ছিল আমাদের কোনো মোবাইল বা টেলিসংযোগ, কিন্তু একটা জিনিস ছিল যে বিভিন্ন জায়গা থেকে পরিব্রাজকরা আসতেন, তাদের ভাস্কো ডা গামা থেকে, মেগাস্তেনিস থেকে, এরকম বিদেশিরা, পরিব্রাজকরা, পরিভ্রমণকারীরা ভ্রমণ করতেন, এদের কাছ থেকে কথা শুনতেন। ফলে ভারতীয়দের পোশাক আশাক, দৈহিক বাহ্যিক রূপ সব সম্পর্কে একটা খুব কুৎসিত ধারণা ছিল মানুষের, যে আমাদের এই নেটিভ মানুষরা ভীষণ নোংরা এবং কালা আদমি, তাদের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে, এরা অর্ধ উলঙ্গ। কারণটা কি? না, ওই সমুদ্র তীরবর্তী অঞ্চলের জাহাজগুলো ভিড়ত, আর সমুদ্র বা নদী তীরবর্তী অঞ্চলে কারা বাস করে? তুলনামূলক অর্থনৈতিক দুর্বল মানুষেরা, দিন আনা দিন খাওয়া মানুষেরা ওই রকম জায়গায় থাকতো। তাদের শিক্ষা দীক্ষা বোধ বুদ্ধি অভাব ছিল, সেই নিয়ে ইতিহাস লিখেছিলেন। এখন বিষয় হচ্ছে, উনি যা একটা লিখে গিয়েছিলেন বলে কিন্তু আমরা সেটাকে পরিমার্জন ও সংশোধন করে নিতে পেরেছি। তাই আমরা হেরোডোটাসকে জনক হিসেবে মেনে নিয়েছি। কিন্তু ভারতীয় সম্পর্কে বা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে বিশ্বের মানুষের কাছে একটা খুব বাজে ধারণা ছিল। সেই ধারণার উন্মোচন করে এক ঐতিহাসিক মাইলস্টোন তৈরি করে গেছেন স্বামীজি। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। 1999 যে বেলুর মঠ আজও পর্যন্ত ভীষণ ঐতিহ্যের সঙ্গে এগিয়ে চলেছে, মানুষের পাশে থেকে, মানুষের মধ্যে থেকে মানব সেবায় যেন তারা ব্রতী। ধর্ম একটা তাদের বিষয় আছে, আমি ধর্মের বিষয়টা থেকে যদি বেরিয়েও আসি, সেবা যেন সেখানকার মানুষের একটা মূল উদ্দেশ্য। এই সেবা পরায়ণশীলতা এদের মানব ধর্মের মধ্য থেকে, মানবতার মধ্য থেকে স্বামীজির চিন্তা ভাবনা ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের আদর্শায়িত হয়ে এগিয়ে নিয়ে যাওয়াই আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মঠ আছে। হয়তো তার একটা হিন্দু ধর্মের নিশান বা পতাকা হয়তো বহন করে চলে, কিন্তু সেই পতাকার গভীরে লুকিয়ে থাকে মানব সেবা। আজকে প্রচুর অসহায় মানুষ এই কোভিড সিচুয়েশন থেকে শুরু করে সেই জায়গাতে আমরা দেখেছি কিভাবে মানব সেবায় তারা নিজেদেরকে ব্রতী করেছে, কিবা শিক্ষা, কিবা সংস্কৃতি, কিবা জীবনের আহার গ্রহণ, সকল ক্ষেত্রেই এদের একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। তিনি বাংলায় উদ্বোধন ও ইংরাজিতে প্রবুদ্ধ ভারত নামে দুটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। মানুষের সংবাদপত্র হচ্ছে ধরো মানুষের যোগাযোগের একটা মাধ্যম। সংবাদপত্রের মধ্য দিয়ে মানুষকে খুব তাড়াতাড়ি নিকটবর্তী করা যায় এবং খুব তাড়াতাড়ি সংযোগে আনা যায়। তাই দুটি মাসিক পত্রিকা, অর্থাৎ মাসে একবার করে প্রকাশিত হতো। একটি পত্রিকা হচ্ছে উদ্বোধন, যেটা বাংলায়, এবং একটি পত্রিকা হচ্ছে কি না প্রবুদ্ধ, সেটা হচ্ছে ইংরেজিতে। এইরকম দুটি পত্রিকা তিনি প্রকাশ করেন। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে পরিব্রাজক, ভাববার কথা, বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি। সবগুলোই কিন্তু প্রবন্ধ ধর্মী লেখা, জীবনের অভিজ্ঞতাকে নিয়ে লেখা, জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে লেখা। তাই ওনার যে লেখাগুলো পাচ্ছি, পরিব্রাজক, ভাববার কথা, বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য, আলোচ্য অংশটি প্রাচ্য পাশ্চাত্য থেকেই সংগৃহীত,
সাহিত্যে বাংলা কথ্য ভাষার অন্যতম প্রচারক হিসাবে স্বামী বিবেকানন্দের অবদান অনস্বীকার্য। এখানে আমরা একজন ধর্ম বিপ্লবক বা মানব সেবাব্রতী স্বামীজিকে আমরা লক্ষ্য করছি না। বাংলা সাহিত্যে স্বামীজির অবদান, যে কলম তিনি ধরেছিলেন, জীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি যে রূপ আলোচনা করেছেন, সেই জায়গাটিকেই এখানে তুলে ধরা হচ্ছে। পাঠ্যচিঠির উৎস পত্রাবলী, এখানে আন্ডারলাইন করে রাখবে। পত্রাবলী বলে তিনি একটি গ্রন্থ লিখেছেন, যত চিঠিপত্র আছে। আমাদের পাঠ্যাংশের নামকরণটাও করা হয়েছে চিঠি, কিন্তু উনি বলছেন যে পত্রাবলী বলে যে রূপটা দেয়া রয়েছে, ওনার একটা সমস্ত চিঠির গুচ্ছ উনি লিখে গেছেন। যে প্রকৃত চিঠির মূল্যায়ন উনি করে গেছেন সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। প্রকাশক উদ্বোধন কার্যালয়, বাংলায় যে উদ্বোধন রূপটা থেকে মাসিক পত্রিকাটা প্রকাশ করতেন, সেই মাসিক পত্রিকায় এটি প্রকাশিত হয়। প্রবন্ধ অর্থাৎ প্রকৃষ্ট রূপে বন্ধন আছে যা। আমি পাঠ্যাংশটায় ফিরে আসছি। 54 পেজ, স্বামীজির একটা চিত্র দেওয়া আছে। আমরা যেরকম ভাবে চিঠি লিখি, কাউকে সেই চিঠির ডান দিকে ব্যক্তিগত পত্র বা পার্সোনাল লেটার বাংলার ক্ষেত্রে আমরা যেরকম ভাবে লিখি, ডান দিকে নিজেদের ঠিকানা এবং বাম দিকে অভিবাদন ও সম্ভাষণ করে চিঠি লেখা হয়। আমরা আলোচ্য চিঠিতেও দেখো ঠিক সেরকম একটা চিঠি পাবো। এখানে দেখতে পাচ্ছি তার নিজের ঠিকানা এবং এখানে দেখতে পাচ্ছি একটা সম্ভাষণ। উনি নিজের ঠিকানা আর এখানে হচ্ছে সম্ভাষণ, উনি দান করছেন। স্বামী বিবেকানন্দ পত্রিকাটার নামই দিয়েছেন উনি চিঠি। আমরা যেমন ভাবে লেটার রাইটিং করি, এটাও একটা যেন ঠিক সেরকম চিঠির পাঠ। চিঠিটা আমি বলেছি প্রবন্ধ খুব গুরুত্বপূর্ণ। চিঠিটা পড়বার আগে আমি একটা পেজ উল্টে শুধু এদের ধারণাটা আগে তৈরি করতে হবে। কারণ বিদেশি কিছু কিছু নাম আছে, আমি একবার করে পড়বো আর একবার করে এই জায়গাটায় আসবো সেটা নয়। আমাদের ঠিক পিছন পাতায় দেখো কতগুলো ওয়ার্ড নোটস করে দিয়েছেন, লিখেছেন উল্লেখ পঞ্জি। এই যে উল্লেখ পঞ্জিটা উনি লিখেছেন, এই উল্লেখ পঞ্জি লেখার ভিতর থেকে আমি দেখে নেব যে ঠিক কি কি বিষয় উনি বলতে চাইছেন। উল্লেখ পঞ্জির মধ্যে প্রথমেই পাচ্ছি মিস নোবেল, একটা ক্যারেক্টার, একটা চরিত্র। আমরা চিঠিটা পড়বার সময় মিস নোবেলকে আমরা পাবো। তাই চিঠিটা আমি আজকে খুব বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো না। আজকে আমাদের এই প্রথম ক্লাসে আমরা পরিচিতিটা শুনে নেব, দেখে নেব যে মিস নোবেল কে, বা মিস নোবেলের চিঠির ক্ষেত্রে ভূমিকা বা গুরুত্ব ঠিক কতটা আছে। মিস নোবেল সম্পূর্ণ নাম মিস মার্গারেট ই নোবেল, আন্ডারলাইন করবে। সম্পূর্ণ নাম হচ্ছে মিস মার্গারেট ই নোবেল। খুব মনে রাখতে হবে, কারণ শর্ট কোশ্চেন থাকবে এবং ব্রড কোশ্চেনের ভিতর থেকেও আমাদের এই নামগুলোকে গুরুত্বপূর্ণ। আমরা একটা ক্যারেক্টার যার ফুল নেম হচ্ছে মিস মার্গারেট ই নোবেল, একটা নোবেল ক্যারেক্টার। উনি পাশ্চাত্যের ও প্রাচ্যের দুইয়ের সঙ্গে একটা সংযোগ করছেন। স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্যা। যতগুলো স্বামীজির শিষ্যা ছিলেন, অনেক শিষ্যা আছেন, সেই শিষ্যাদের মধ্যে উনি হচ্ছেন অন্যতম এবং অগ্রগণ্য। অগ্রগণ্য মানে সবার আগে, সাধু ভাষায় লেখা। প্রত্যেকটা শব্দের অর্থ আমি বলে দেব, ভালো করে শুনবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। তাহলে অগ্রগণ্য, এগিয়ে আসা ব্যক্তিদের মধ্যে একজন কে? মিস নোবেল। এবং অন্যতম, অন্যতম মানে অনেকের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তাহলে তিনি হচ্ছেন অন্যতম। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন। তাহলে নামটা দেখি বুঝতে পারছি বিদেশিনী। সেই বিদেশিনী কোথা থেকে এসছেন এখানে বলা হয়নি, কিন্তু উনি বিদেশ থেকে এখানে এসেছেন শুধু স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে। পাঠ্য চিঠিতে ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন খুব কম ব্যক্তি। পাশ্চাত্যের খুব কম ব্যক্তি ভারতবর্ষের ভালোর জন্য কাজ করে গেছেন, যার মধ্যে অন্যতম একটা মিস নোবেল। অন্য দেশ থেকে এসেছেন ভারতের কাজ করার জন্য। আমরা যদি প্রাচীন ইতিহাস লক্ষ্য করি তাহলে লক্ষ্য করতে পারবো যে পাশ্চাত্যের বেশিরভাগ দেশের লালা নিঃসরিত হয়েছে ভারত ভূমি থেকে শুধু সংগ্রহ করবার নেশায়। কোনোভাবেই
ভারত ভূমিকে উন্নত করবার জন্য নয়। গুটি কয়েক যেসব মানুষজন পেয়েছি তাদের মধ্যে একজন হচ্ছেন মিস মার্গারেট ই নোবেল, যিনি ভারত ভূমির উন্নতির সাপেক্ষে কাজ করার চেষ্টা করেছিলেন বিদেশ থেকে এসে। পাঠ্যচিঠিতে সেই প্রেক্ষাপটটি উল্লেখিত হয়েছে। আমরা যে চিঠিটা পড়ব স্বামীজি সেটা উল্লেখ করেছেন। স্বামীজির উল্লেখের ভাষায় ফুটে উঠেছে যে উনি কিভাবে ভারত ভূমিকে সেবা করবার চেষ্টা করে গেছেন। ভারতের স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। দুটো দিক থেকে দেখতে পাচ্ছি ভদ্রমহিলা দারুণভাবে কাজ করেছেন। একটা হচ্ছে স্ত্রী শিক্ষা বিস্তার, যেটা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের যৌথ লড়াইয়ে দেখতে পাই। তাদের এই লড়াইকে সামিল করবার জন্য, তাদের এই লড়াইটাকে আরো বেশি টিকিয়ে রাখবার জন্য আরেক কাণ্ডারি এসে হাজির হয়েছেন, যিনি হচ্ছেন মার্গারেট ই নোবেল। একটা স্ত্রী শিক্ষা বিস্তার, আরেকটা হচ্ছে যে স্বাধীনতার আন্দোলন। ভারতবর্ষের এই কারাগার থেকে, অর্থাৎ হাতে বাঁধা পরাধীনতার চেন থেকে মুক্ত করবার জন্য তিনি মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করবার জন্য এগিয়ে গেছেন। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ভাবো, তৎকালীন যুগে কলকাতার বাগবাজারে তিনি একটা মেয়েদের পড়াশোনার জন্য বিদ্যালয় স্থাপন করছেন, যা আজকে আন্ডারলাইন নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। মিস মার্গারেট ই নোবেল কলকাতায় একটি বাগবাজারে বিদ্যালয় স্থাপন করেন শুধু নারী শিক্ষা দেবার জন্য, নারীদের পড়াশোনা শেখাবার জন্য, এবং যেটা বর্তমানেও টিকে রয়েছে তার নাম হয়েছে নিবেদিতা বালিকা বিদ্যালয়। তার লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ প্রভৃতি। তিনি 1911 অর্থাৎ 1911 খ্রিস্টাব্দে দার্জিলিং এ দেহত্যাগ করেন। তাহলে নোবেল সম্পর্কে যখন আমরা পাঠ্যাংশে পাবো, পাঠ্যাংশটাই যখন আমরা নোবেলকে জানতে পারবো, তখন এই সম্যক ধারণাটা নোবেল সম্পর্কে আমাদের মাথায় যেন স্পষ্টভাবে গাঁথা থাকে যে মার্গারেট ই নোবেল বিদেশ থেকে এখানে এসেছিলেন স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে। তিনি নারী শিক্ষা এবং স্বাধীনতা আন্দোলনের জন্য কাজ করেছিলেন। কলকাতায় একটি স্কুল স্থাপন করেছেন, যা আজও বিদ্যমান, নিবেদিতা বালিকা বিদ্যালয়। এইভাবে ভারতবাসীর স্বাধীনতা আন্দোলন ও শিক্ষার অঙ্গনে পা রেখেছিলেন ভদ্রমহিলা, দার্জিলিং এ দেহত্যাগ করেন। এই হচ্ছে আমাদের মিস নোবেল। নেক্সট 2 নম্বর দেওয়া আছে, দেখো স্টাডি। সব বিদেশিনী এবং বিদেশি নাম। স্টাডি, ওনার পুরো নাম হচ্ছে মিস্টার ই টি স্টাডি, স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। মিস্টার ই টি স্টাডি বিবেকানন্দের হাত ধরে আসছেন। বিবেকানন্দের সব এক একটা শিষ্য, সেই শিষ্যের হাত ধরে ধরে উড়িয়ে আসছেন। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন। এদের ধর্মীয় অনুশাসনে তপস্যা একটা বিষয়, যে গুরুজি তাদেরকে গুরুদেব তৈরি করা ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে তপস্যা একটা বিষয়। উনি আলমোড়া নামক স্থানে বসে তপস্যা করেছিলেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন। বেদান্ত ধর্মগ্রন্থ, তার অনুশাসন, তার রূপ ক্রিয়া, সেটা প্রচার করবার জন্য উনি ইংল্যান্ডের থেকে কাজ করবার জন্য স্বামীজিকে হেল্প করেছেন। তাহলে স্বামীজি সর্বত্র সব জায়গায় যেতে পারছেন না, বিভিন্ন দেশে এরকম অসংখ্য শিষ্য তৈরি করেছেন। সেই শিষ্যরা তার এই কাজটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। মিস্টার স্টাডি ছিলেন ঠিক সেরকম। মিস মুলার, নেক্সট আর একটা ক্যারেক্টার এসে হাজির, মিস মুলার। সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার। তাহলে যাদের জানার নামটা মনে রাখতে হবে, মিস্টার ই টি স্টাডি, আমরা পেলাম মিস মার্গারেট ই নোবেল, এবং আমরা মিস মুলারের সম্পূর্ণ নাম পাচ্ছি মিস হেনরিয়েটা মুলার। মিস হেনরিয়েটা মুলার 1896 অর্থাৎ 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন। 1896 যখন সময়, তখন দেখা যাচ্ছে যে তিনি কিছুদিন তার অতিথি হিসাবে তার সাহায্যে তার কাছে ছিলেন। বেলুর মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন। যে যেদিক থেকে পেরেছে, স্বামীজি কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখো তার সংগ্রহ বার্তাটা নিয়ে এসছেন। বেলুরে মঠ স্থাপন হবে, পাশ্চাত্যের মানুষের কাছ থেকে তিনি তার সাহায্য
নিয়ে আসতে পেরেছেন, মানুষকে এতটাই আকর্ষণ করতে পারতেন এবং মানুষ এতটাই সম্মোহিত হয়ে যেতেন স্বামীজির রূপ, বাকচাতুর্য, তার সেই অনুশাসনের মধ্যে, যে তারা এসে স্বামীজিকে সাহায্য করেছেন। মিসেস সেভিয়ার ক্যাপ্টেন J.H. সেভিয়ারের স্ত্রী। ক্যাপ্টেন নাবিক সাধারণত, তার একজন স্ত্রীর নাম হচ্ছেন মিসেস সেভিয়ার। স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা, ইনি জাতিগত দিকে ইংরেজরা তাহলে যেমন আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, তেমনি বেশ কিছু ইংরেজ আমাদেরকে কিন্তু একদম পরন্তে সাহায্য করে গেছেন। তাই এরকম কিছু কিছু প্রাতঃস্মরণীয় ইংরেজের নাম স্বামীজি এদেরকে একদম অমর করে দিয়ে গেছেন। তা ক্যাপ্টেন J.H. সেভিয়ারের স্ত্রী স্বামী বিবেকানন্দ ইংরেজ শিষ্যা বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। উনি যে বেদান্ত ধর্ম, যে বেদান্ত সার, বেদান্ত গ্রন্থ, বেদান্ত ধর্ম, সেই ধর্মটার প্রচারের কাজে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছেন। তার সারা জীবনের কেরিয়ারটা তিনি ওইভাবে দিয়ে গেছেন। স্বামীজির ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা, আন্ডারলাইন করবে, দিয়ে কি করলেন না, স্বামীজির ইচ্ছা ছিল আর ওনার দ্বারা অনুপ্রাণিত হয়েই মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। একটা আশ্রম যার নাম হচ্ছে অদ্বৈত আশ্রম, এটা কিন্তু উনি প্রতিষ্ঠা করেন। তিনি বহু বছর মায়াবতী এবং শ্যামলাতালে বাস করেন। ওই দুটো জায়গা, ভৌগোলিক ক্ষেত্র, ওই জায়গাতেই উনি বহুদিন বসবাস করেছেন। তার নিজস্ব তপস্যা নিয়ে, তার নিজস্ব চিন্তা ভাবনা, তার নিজস্ব আদর্শকে বাস্তবায়িত করা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে উনি কিন্তু কাজ করে গেছেন। রামকৃষ্ণ সংঘে মাদার নামে পরিচিত ছিলেন। মাদার আন্ডারলাইন। এই যে সংঘ, অর্থাৎ অনেক মানুষজন একই সঙ্গে রয়েছে, শিষ্য বা তাদের সঙ্গে যে কাজ হচ্ছে এই সংঘ, আমি আছি, ধরো তুমি আছো, সবাই আমরা ওনাকে মাদার বলে ডাকতাম। মাদার টেরিজা তো আলাদা, তিনি একজন নভেল মানুষ। মিসেস সেভিয়ার এতই ভালো এবং এতই স্নেহময় যে এই সংঘের যত মানুষজন ছিলেন সবাই তাকে মাদার বলে ডাকতেন। এই মাদার বলে ডাকা একটা চরম স্নেহ ও ভালোবাসার একটা রূপ। তাই বলছেন যে মাদার নামে পরিচিত। 1931 অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। নিজ দেশেই তার মৃত্যু ঘটে। এদেশ থেকে তিনি যখন ওখানে হয়ে কাজ করছিলেন এদেশের হয়ে, তখন ওখানে মৃত্যুবরণ করেন। তাহলে সেভিয়ারকেও আমরা দেখলাম বেশ একজন মহেয়সী মহিলা, এবং এই মহিলা শুধুমাত্র ভারতীয়দের হয়ে কাজ নয়, বেদান্ত ধর্ম প্রচারের কাজে সাহায্য করেছেন। পাশাপাশি স্বামীজির একটা নির্দিষ্ট আদর্শকে উনি কিন্তু গ্রহণ করে গেছেন। অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছেন, আর সঙ্গে সকলেই তাকে মাদার বা মা বলে কিন্তু জানত। নেক্সট হচ্ছে সেভিয়ার দম্পতি। মিসেস সেভিয়ার হলো দম্পতি, জায়া ও পতি। আমরা যদি সমাস করি দম্পতিকে, তাহলে আমরা পাবো জায়া ও পতি। পতি মানে স্বামী, আর জায়া হচ্ছে স্ত্রী। তাহলে সেভিয়ার স্বামী স্ত্রী, ওখানে মিসেস সেভিয়ারকে পেলাম, এবার সেভিয়ার দম্পতি বলতে তার স্বামীকে পাচ্ছি। তা উনি বলছেন ক্যাপ্টেন J.H. সেভিয়ার এবং তার স্ত্রী মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে। আগের অংশেই বললেন যে ক্যাপ্টেনের কথা, ওনার স্ত্রী, সেটা বলা হয়েছে। তা মিসেস সেভিয়ারের প্রসঙ্গে আমরা জানাই, আগেই জেনেছি মিসেস সেভিয়ার কেমন ছিলেন কি না ইত্যাদি ইত্যাদি। স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয়। একই রকম স্বামী স্ত্রী দুজনে একই কাজকর্ম করে গেছেন। ওনার মৃত্যু হয়েছে 1931, আর উনি মৃত্যুবরণ করছেন 1900 সালে উনি মৃত্যুবরণ করছেন। এবং তার আগে পর্যন্ত ওনাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য সবটাই কিন্তু উনি রেডি করে নিয়ে গেছেন, এগিয়ে নিয়ে গেছেন। নেক্সট হচ্ছে মিস ম্যাকলাউড। মিস ম্যাকলাউড সব বিদেশিনী নাম, এইগুলো আমরা চিঠির মধ্যে পাবো। এই চরিত্রগুলো আর আমরা দ্বিতীয়বার পড়বো না, এখন আমরা পরিচিতি করে নিচ্ছি চরিত্রগুলোর সঙ্গে। পরবর্তী ক্ষেত্রে যখন চিঠিটা পড়বো
তখন আর এই পাতা উল্টে উল্টে দেখা সম্ভব হবে না। সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড। সব নামগুলোকে মনে রাখতে হবে, হজবরল হয়ে যায় না যেন, কারণ এগুলো শর্ট কোশ্চেন হবে, এবং এই বিদেশিনীদেরকে আমাদের চিনে রাখতে হবে। তাহলে ওনার প্রকৃত নাম হচ্ছে মিস জোসেফাইন ম্যাকলাউড। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে অন্যতমা। বিদেশে যত তার ভক্ত ছিল, যত তার অনুরাগী ছিলেন, সেগুলোর মধ্যে যদি শ্রেষ্ঠতম কেউ হয়ে থাকে তাহলে তিনি হচ্ছেন মিস ম্যাকলাউড। তিনি সব সময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। স্বামীজি যা যা করতে চাইতেন সব কাজেতেই স্বামীজিকে কিন্তু সাহায্য করার মতো একটা প্রবণতা নিয়ে মিস ম্যাকলাউড এগিয়ে আসতেন। স্বামীজি তাকে তার জীবন, স্বামীজির চিন্তা ভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল। স্বামীজি যে চিন্তা ভাবনা, যা কাজ, যেটাই করতে চাইতেন সবটাই যেন স্বামীজিময়, সবটাই যেন তার দ্বারা অনুপ্রাণিত হয়ে, বিশেষ একটা অনুপ্রাণিত হয়ে উনি এই কাজটা করতেন। স্বামীজি তাকে আন্ডারলাইন জো বলে ডাকতেন। আন্ডারলাইন করবে, আমরা হয়তো পাঠ্যাংশে পাবো জো বা নাও পেতে পারি, কিন্তু মূল অংশটা হচ্ছে এটা যে স্বামীজি তাকে জো বলে ডাকতেন। এই জো এর রূপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একটা মানুষকে তার প্রকৃত নাম ছেড়ে দিয়ে যখন তার নিকনেমে ডাকা হয় বা তাকে একটা কোনো নতুন নাম দেওয়া হয়, তার সঙ্গে সেই সম্পর্কটা অনুভব করতে হয়। তিনি বহুবার বেলুড় মঠে এসেছেন। 1949 অর্থাৎ 1949 খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে তার মৃত্যু হয়। হলিউড শহরেই উনি থাকতেন, সেখানেই তার মৃত্যু হচ্ছে 1949 অর্থাৎ 1949 সালে, যেখানে মিস ম্যাকলাউডকে জো বলে ডাকতেন স্বামীজি। নেক্সট বা লাস্ট পার্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিসেস বুল। সম্পূর্ণ নাম সারা বুল। সারা একটা নাম, বুল একটা নাম, তাই প্রকৃত নাম হচ্ছে বুল, যেটা উনি পরিচয় দিচ্ছেন সম্পূর্ণ নাম হিসাবে সারা বুল। নরওয়েবাসী বিখ্যাত বেহালা বাদক মিস্টার ওলি বুলের স্ত্রী, অর্থাৎ শিল্পী পরিবার থেকে এসেছেন। সংস্কৃতি মনস্ক হওয়াটাই খুব স্বাভাবিক। রুচিবোধ এক মানুষ। নরওয়ের বিখ্যাত বেহালা বাদক, বেহালা একটা সে বাদ্যযন্ত্র, সেই বেহালা বাদক মিস্টার ওলি বুলের স্ত্রী, তিনি হচ্ছেন মিসেস বুল। কি করে তার সঙ্গে যোগাযোগ? না, তিনিও স্বামীজির শিষ্যা। বলি দিচ্ছে, দেখো, স্বামীজির শিষ্যা ছিলেন। অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন, যাকে আমরা দ্বিতীয় মা হিসাবে চিহ্নিত করতে পারি, ধীরা মাতা কিংবা মা। আমরা দেখছি মিস ম্যাকলাউডকে বলছেন জো, এখানে মিসেস বুল বা সারা বুল তাকে বলছেন কি না, মা বা ধীরা মাতা। তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেন। পয়সা ছিল, বনে দিয়ে আনা ছিল, সর্বোপরি একটা সুন্দর মানবিক মন ছিল। স্বামীজির প্রতি এতটাই দুর্বল ছিলেন, অর্থাৎ তার আদর্শে এতটাই অনুপ্রাণিত ছিলেন যে যখন বেলুড় মঠ স্থাপন করা হয় তিনি কিন্তু তার সংগৃহীত সঞ্চিত অর্থের প্রচুর পরিমাণ দান করেছিলেন। এছাড়া অন্যান্য ভাবেও তিনি এদেশে ও পাশ্চাত্য স্বামীজিকে সাহায্য করেছিলেন। এদেশেই বলো আর বিদেশেই বলো, পাশ্চাত্য হচ্ছে বিদেশ, প্রাচ্য হচ্ছে দেশ, তাই পাশ্চাত্য বা প্রাচ্যের বিভিন্ন জায়গায় উনি স্বামীজিকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। এই হচ্ছে আমাদের চরিত্রগত বিশ্লেষণ বা চরিত্রগত রূপ। এখন একটা চিঠি, যে চিঠিটা এক নিঃশ্বাসে পড়তে পারলেই ভালো। আমরা স্বামীজির চিঠিটা দেখে নেব। যে অভিবাদন হচ্ছে আলমোড়া থেকে লিখছেন 29 জুলাই 1897 সালে, 1897, আজকে 2020 অর্থাৎ 2020, সেই জায়গায় 1897, তারপর ধরো 100 বছর আগের লেখা একটা চিঠি, প্রায় কম বেশি। 1897 মানে 1900 থেকে 2000,
বিশ্বকুড়ি, ওই 120-22 বছর আগের লেখা। তা আলমোড়া জায়গাটার নাম দিয়েছেন আলমোড়া। তারপরে দেখো ডেট দিয়েছেন 29 জুলাই 1897। আমরা সেদিনের তারিখ নির্দিষ্ট অংশে লেখাটা প্রয়োজন বলে মনে করি। আলমোড়া থেকে উনি লিখছেন 29 জুলাই 1897। কাকে লিখছেন? কল্যাণিয়া মিস নোবেল। তারপরে দেখো নোবেলের মাথায় 1 নম্বর একটা সাইন দেওয়া রয়েছে ছোট্ট মতো, অর্থাৎ ওই পিছনের পাতায় 1 নম্বর অংশটা পড়তে হবে। আমরা পিছনের পাতায় যদি যাই তাহলে দেখতে পাবো ওখানে লেখা রয়েছে মিস নোবেল। মিস নোবেল সঙ্গে তার প্রকৃত নাম মার্গারেট ই নোবেল ইত্যাদি ইত্যাদি তার সম্পর্কে সম্যক ধারণা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যেগুলোর মাথায় 1, 2, 3 বা কোন রকম হয়তো তাকে ইন্ডিকেট করা হচ্ছে স্টার মার্কস দিয়ে, তখন জানতে হবে সেই লেখাটা হয় ওই পাতার নিচে যে দাগ টেনে লেখা আছে সেখানে থাকতে পারে, কিংবা একদম অনুশীলনের শেষে গিয়ে সেই অংশটা থাকতে পারে। এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বামীজি চিঠি লিখছেন, আলমোড়ায় রয়েছেন, 29 জুলাই লিখছেন 1897 সালে। কাকে লিখছেন চিঠিটা? না কল্যাণিয়া, তার স্নেহের মতো। ছোটদের ক্ষেত্রে কল্যাণিয়া, পুত্র কন্যা সমান যাদেরকে তখন আমরা এরকম ধরনের লিখি, উনি কিন্তু স্ত্রীলিঙ্গ বলে লিখেছেন কল্যাণিয়া মিস নোবেল, অর্থাৎ তার ভ্রাতৃস্থানীয় হয়ে তিনি কিন্তু এই চিঠিটা দিচ্ছেন। পরের দিন আমরা প্রকৃত চিঠিটা এক নিঃশ্বাসে পড়ব। আজকে যদি আমরা অল্প একটু পড়িয়ে দিই তাহলে সেই চিঠিটার সঙ্গে খাপ ছাড়া হয়ে যাবে। তাই আজকে আমি পরিচিতিটা করিয়ে রাখলাম। আমরা আর একবার পরিচিতিটা দেখে নেব। যে যে পরিচিতি অংশটা করলাম, প্রথমেই ছিলেন মিস নোবেল, তারপরে ছিলেন স্টাডির কথা তার মানে আমাদের এই পাঠ্যাংশে আসবে। মিস মুলার, মিসেস সেভিয়ার দম্পতি, মিস ম্যাকলাউড এবং মিসেস বুল। তাহলে এরকম ধরনের পাশ্চাত্যের বেশ কিছু মানুষ যাদের রূপ, স্নিগ্ধতা, তাদের চিন্তা ভাবনায় ভারতভূমি ধন্য হতে পেরেছে, সেরকম কিছু মানুষের পরিচয় পর্বটা সারা হলো। পরের দিন দেখব স্বামীজি ঠিক চিঠির মধ্য দিয়ে কি কি বিষয় তুলে ধরতে চেয়েছেন।